আমরা একটা প্রোডাক্ট যখন প্রমোশন করি তখন সেই প্রোডাক্টের জন্য কিন্তু ফেসবুকে আমরা মাল্টিপল অ্যাড ক্রিয়েট করি। মাল্টিপল অ্যাড রান করার পর কখন আমরা বুঝবো যে এই অ্যাডটা চালু রাখা উচিত এবং এই অ্যাডটা বন্ধ করা উচিত? ওই যে লোকে বলে না পুরান চাল ভাতে বাড়ে, তো ফেসবুকের অ্যাডও কিন্তু একটা যত পুরাতন হয় তত এটা হচ্ছে যে পাওয়ারফুল হয়, তত এটা হচ্ছে যে প্রেসাইজ টার্গেটেড হয়। এই ট্র্যাপে পড়ে আমরা অনেকে প্রচুর ডলার বার্ন করে ফেলি। ফেসবুক অ্যাড অ্যানালিটিক্স কি সবারই কি জানা উচিত? এই যে অ্যানালাইটিক্যাল লিটারেসি বলি আমরা যেটাকে, এই অ্যানালাইটিক্যাল লিটারেসি একজন বিজনেসম্যান বা একজন উদ্যোক্তা বা একজন মার্কেটারের একেবারে বেসিক লিটারেসি হিসেবে ট্রিট হওয়া উচিত। যেমন আমরা একটা সময় আছে যে সাক্ষরতা আন্দোলন করেছি, রাইট, যে আমাদের বাংলাদেশের মানুষ যেন অন্তত লিখতে ও পড়তে পারে। আমাদের এখন অ্যানালাইটিক্যাল লিটারেসির জন্য আন্দোলন করা উচিত, যে অ্যাটলিস্ট আমাদের বিজনেসম্যানরা, উদ্যোক্তারা, মার্কেটাররা অ্যানালাইটিক্যাল লিটারেসি যেন তাদের থাকে। একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট যখন কোনো কোম্পানিতে জব করবে, বা যে কোনো একটি স্টার্ট আপ হোক বা বড় কোনো কোম্পানি হোক, তার স্যালারি কেমন হওয়া উচিত? তানভীর ভাই, আমার শোতে আপনাকে আবারও স্বাগতম। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফেসবুক মার্কেটিং নিয়ে মানুষের আগ্রহ তো অনেক বেশি, বিশেষ করে আপনার কাছ থেকে শেখার জন্য মানুষের আগ্রহ আরও দিন দিন বাড়তেছে। আলহামদুলিল্লাহ। আমরা যে কয়টা টপিক নিয়ে আলোচনা করলাম তার ভিতরে মানুষ সব থেকে বেশি আগ্রহ দেখাচ্ছে ফেসবুকের অনেক বিষয় নিয়ে জানার জন্য। আমরা এর আগে বেশ কিছু টপিক কভার করছি। আজকে আমার খুব ফেভারিট একটা টপিক, যে ফেসবুক অ্যাড অ্যানালিটিক্স নিয়ে আমরা আলোচনা করব। এবং নট জাস্ট আমার ফেভারিট, ম্যাক্সিমাম অডিয়েন্সেরই আর কি চাহিদা এটা, যে মোস্ট অফ দ্য টাইম তারা ফেসবুকে অ্যাড দিচ্ছে, কখনো সেই অ্যাড ভালো পারফর্ম করতেছে, সেম অ্যাড কিছুদিন পর আবার কম পারফর্ম করতেছে, সেল কখনো বেশি আসতেছে আবার কখনো কম আসতেছে। এটার অ্যাকচুয়ালি কারণটা কি? মানে এইটার কারণটা জানার আগে ফেসবুকের অ্যাডটা আসলে এই ইকোসিস্টেমটা কিভাবে কাজ করে এটা একটু বুঝলে এই কারণটা হচ্ছে যে অনায়াসে বোঝা যাওয়া যায়। যেমন, যদিও এটা হচ্ছে যে অ্যাড অ্যানালিটিক্সের সাথে ডিরেক্ট রিলেটেড না, কোরিলেটেড, আমি একটু বলি। ধরেন অ্যাড কিভাবে কাজ করে। আমরা ফেসবুকে হচ্ছে যে গিয়ে একটা অ্যাড দিলাম, সেটা হচ্ছে যে বুস্ট থেকে হচ্ছে যে করি, অথবা অ্যাড ম্যানেজার থেকে ক্রিয়েট অ্যাড গিয়ে করি, যেভাবেই করি না কেন, অ্যাডটা যখন সাবমিট করছি তখন ফেসবুকের নির্দিষ্ট কিছু প্যারামিটার আছে, সেই প্যারামিটারগুলো অবলম্বন করে ও অটোমেটেড প্রসেসেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কন্টেন্টগুলো চেক করে, ক্যাপশন চেক করে, টার্গেটিং চেক করে, এরকম করে করে হচ্ছে যে অ্যাডটাকে সে হচ্ছে যে কোয়ালিফাই করে। দ্যাট মিন্স এই অ্যাডটাতে হচ্ছে যে ওর পলিসির অ্যাগেনস্টে কোনো কিছু আছে কিনা, কোনো পলিসি ভায়োলেশন আছে কিনা, কোনো রুল ভায়োলেশন আছে কিনা, সেই বিষয়গুলোকে চেক করার পরে যখন এটা ওকে হয় তখন হচ্ছে যে সে অ্যাডটাকে পাবলিশ করে দিচ্ছে, রাইট। ওকে, পাবলিশ হওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেই এগুলো অ্যাডগুলোকে হচ্ছে যে সে শো করতে থাকে। প্রাইমারি ডেটা কালেক্ট করে সে ফ্রম দ্যাট পেজ অ্যান্ড দ্যাট অ্যাড ম্যানেজার, যে এই পেজে হচ্ছে যে প্রিভিয়াস যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোতে কারা এঙ্গেজড হয়েছে, কারা রিয়্যাক্ট করেছে, কারা হচ্ছে যে মেসেজ করেছে, পেজে কারা লাইক দিয়েছে, এই সবগুলো বিষয়কে হচ্ছে যে আমলে নিয়ে প্যারামিটারে এনে দেন হচ্ছে যে সেই অ্যাডটা কোন কোন প্রোফাইলে এই অ্যাডটা শো করবে সেটার একটা ফার্স্ট ডিসিশন নেওয়ার পর সেইটা ফার্স্ট লট ছাড়ে। এটা লটে লটে যায় আর কি। ফার্স্ট লট ছাড়ে কীরকম, ধরেন আমরা আলোচনার সুবিধার্থে একটা নাম্বার ধরে নিচ্ছি, কিন্তু এই নাম্বারটা আসলে মানে ধরে নেওয়া নাম্বার, এইভাবে এই নাম্বার ধরেই যে ছাড়ে বিষয়টা এরকম না। কারণ প্রথম 100 জনের কাছে গেল, এই 100 জন কোন 100 জন হবে সেটা কিন্তু সে এই যে আমরা যে হচ্ছে যে পেজে যে এঙ্গেজমেন্ট আছে, এই অ্যাড ম্যানেজার থেকে এই পেজের প্রিভিয়াস যে অ্যাডগুলো চলেছে সেগুলোতে যে এঙ্গেজমেন্ট হয়েছে, এবং আমরা যে টার্গেটিং সেট করে দিয়েছি, এই সবগুলোর কম্বিনেশনেই সে হচ্ছে যে ফার্স্ট লটটা ডিফাইন করার পরে যে প্রথম 100 জনের কাছে গেল, 100 জনের ওয়ালে একটা যাওয়ার পরে সবাই তো আর হচ্ছে যে এই অ্যাডের সাথে এঙ্গেজড হয় না, হয়
ধরেন 100 জনের কাছে গিয়েছে, এখানে 10 জন বা 5 জন বা 20 জন এই অ্যাডটাতে হচ্ছে যে ভিডিও অ্যাড হলে ভিডিওটা দেখেছে, অথবা গ্রাফিক্স অ্যাড হলে বা ক্যারোজাল অ্যাড হলে এগুলো থেমেছে, দেখেছে, ক্লিক করেছে, অথবা কমেন্ট করেছে, অথবা রিয়াকশন দিয়েছে, অথবা শেয়ার করেছে, অথবা পেজে মেসেজ করেছে, বা পেজে কল দিয়েছে, বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপে কল করেছে, বা এইখান থেকে ক্লিক করে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটটা ভিউ করেছে, অথবা হচ্ছে যে এইখান থেকে পেজে ক্লিক করে পেজে গিয়ে পেজের অন্যান্য কন্টেন্ট ভিউ করেছে। ভ্যারিয়াস টাইপস অফ বিহেভিয়ার কিন্তু একজন ইউজার কিন্তু করছে, অডিয়েন্স কিন্তু করছে, ঠিক আছে। এই টোটালটাকে অ্যানালাইসিস করে সে ডিসিশন নেয় যে এইখানে আগে অ্যানালাইসিস করে দেখে যে এইখানে হচ্ছে সবচেয়ে বেশি এঙ্গেজড কারা হয়েছে, রাইট। সেই এঙ্গেজমেন্টের উপরে বেস করে সে পরবর্তী লট কাদেরকে দেখাবে পরবর্তী লটে সেটা ডিফাইন করে। এখন এই যে আমরা বলছি যে হচ্ছে যে কখনো হচ্ছে যে বেশি সেল হচ্ছে, কখনো কম সেল হচ্ছে, দ্যাট মিনস যেই লটটা হচ্ছে যে ভালো পড়ছে ওই লটে বেশি সেল হচ্ছে, যেই লটটা খারাপ পড়ছে ওই লটে কম সেল আসছে, যেই লটটা ভালো হচ্ছে ওই লট থেকে বেশি মেসেজ আসছে, কল আসছে, কমেন্ট আসছে, রিয়াকশন আসছে। যেই লটটা খারাপ পড়ছে ওই লটে হচ্ছে যে এঙ্গেজমেন্টও কম, অনেক কিছুই কম হচ্ছে। আবার যখন হচ্ছে রং লটের কাছে যাচ্ছে ওইখানে হয়তো বা কমেন্টস আসতেছে, মেসেজ আসতেছে, কিন্তু দিন শেষে সেলটা আসছে না। এখন এই জিনিসগুলোকে এই যে ডিফাইন করার জন্য ফেসবুক খুব চমৎকার একটা টুল ক্রিয়েট করেছে। কিন্তু আমরা যখন পেজের ইনবক্সে যাব, লিড সেন্টার নামে একটা অপশন আছে, ডান পাশে দেখবেন। এটা ইনটেক স্টেজ, তারপর কনভার্টেড, তারপর কোয়ালিফাইড, নট কোয়ালিফাইড, প্রত্যেকটা মেসেজ বা প্রত্যেকটা লিডকে কিন্তু এইভাবে ডিফাইন করে দেওয়া যায়। প্রথম কাজ হচ্ছে যে আমরা এই ডিফাইনগুলো করি না, সেটা না জানার কারণে হোক অথবা অলসতার কারণে হোক, ঠিক আছে। এই সবগুলো মেসেজ, প্রিভিয়াস মেসেজগুলো যখন আপনি ডিফাইন করে দিবেন, এগুলো বাই ডিফল্ট ইনটেক স্টেজে থাকে। এখান থেকে কোয়ালিফাইড, নন কোয়ালিফাইড, অথবা হচ্ছে যে কনভার্টেড, নট কনভার্টেড, এইভাবে করে যখন সবগুলোকে প্রিভিয়াস সমস্ত মেসেজগুলোকে ডিফাইন করে দিবেন, তখন তার হচ্ছে যে টার্গেটিংয়ের কোয়ালিটি অনেক হাই হয়ে যায় অটোমেটিক্যালি। সেটা দিয়ে এটা অ্যাভয়েড করা যায়, নাম্বার 1। নাম্বার 2, কন্টেন্টটা যখন হচ্ছে যে আপনার প্রপার হয় না, ঠিক আছে। যেমন আপনি কি করছেন যে আমরা অনেকেই করি যে চাইনিজ প্রোডাক্ট বিক্রি করি, চাইনিজ হচ্ছে ম্যানুফ্যাকচারার যে ভিডিওটা বানিয়ে দিয়েছে ওইটা নামিয়ে হচ্ছে যে সুন্দর করে ছোটোখাটো একটা 2-4 লাইন লিখে কিন্তু পাবলিশ করে দিচ্ছি। কিন্তু আমার অডিয়েন্স কারা, আমি কাদের কাছে এই প্রোডাক্টটা সেল করতে চাই, তাদের এই প্রোডাক্ট বা সার্ভিসের এগেনস্টে তাদের পেইন কি, তারা কি গেইন করতে চায়, আমার হুক, ক্যাপশন, ভিজুয়াল হুক, এই জিনিসগুলো যখন হচ্ছে যে গোছালো হবে, তখন ওই রিলেটেড লোকজনই কিন্তু হচ্ছে যে এই কন্টেন্টের সাথে এঙ্গেজড হবে। এবং এই যে ফেসবুকের যে ইকোসিস্টেম, সে আরও প্রপার ওয়েতে এইটাকে হচ্ছে যে টার্গেট অডিয়েন্সগুলোকে খুঁজে বের করতে পারবে, ঠিক আছে। তো যেটা হয়, যেমন ধরেন একটা প্লেন যখন চলে, মাঝে মাঝে এয়ার পকেটে চুপ পড়ে যায়, তখন ডাম্প করে, ঠিক আছে। তো আমাদেরও হচ্ছে যে অ্যাডগুলো এরকম মাঝে মাঝে গ্যাপে পড়ে যায়, পকেটে পড়ে যায়। এখন যদি কিনা ওয়েদার কোয়ালিটি খারাপ হয়, তখন এই ডাম্পিং ঘন ঘন হবে। আকাশে যদি হচ্ছে যে মানে বিদ্যুৎ চমকায় বেশি, বাস মানে কি বলে ঝড় টড় থাকে, তখন দেখবেন যে প্লেন শেকই থাকে। ওয়েদার যদি খুব ভালো হয় তাহলে কিন্তু প্লেনের ওইভাবে শেক কম হয়, রাইট। ঠিক সেই রকমভাবেই আমাদের হচ্ছে যে এই যে ফার্স্ট স্যাম্পলিং সাইজটুকু, এইটুকু যদি কোয়ালিটিফুল হয়, আমরা যদি হচ্ছে যে আমাদের লিড সেন্টারগুলোকে প্রপারলি অর্গানাইজড করতে পারি, এবং আমাদের কন্টেন্ট এবং হচ্ছে যে ক্যাপশন, হুক, এগুলো যদি হচ্ছে যে একটা নির্দিষ্ট সেগমেন্টের টার্গেট ওরিয়েন্টেড হয়, তাহলে কিন্তু হচ্ছে যে আমাদের এই উঠানামাটা কম্পারেটিভলি কম হবে। আবার যখন উঠানামা করছে, তখন এই যে একটা সেগমেন্টের সাথে আরেকটা সেগমেন্টের, ঠিক আছে, যে গতকালকে ভালো এসেছে, গত দিনের লট আর আজকের লট, দুইটার মধ্যে হচ্ছে যে অনেকগুলো ম্যাট্রিক্স ধরে ধরে আমরা দেখতে পারি। কস্ট পার ক্লিক, কস্ট পার রেজাল্ট, ইমপ্রেশন ভার্সেস রিচ ভার্সেস ইমপ্রেশন, অথবা impression versus click, impression versus video views, impression versus 1 second video views, 3 second video views, 15 through plays, বা impression versus continuous video views। এইরকম হচ্ছে যে ম্যাট্রিক্সগুলোকে যদি আমরা সুন্দর করে ড্যাশবোর্ডে গুছিয়ে রাখতে পারি, তাহলে রেগুলার এগুলো মনিটরিং করলেই কিন্তু আমরা বুঝতে পারবো ঠিক কোন জায়গাটায় আসলে প্রবলেম হচ্ছে। এখন যেই জায়গাটায় প্রবলেম হচ্ছে সেই জায়গাটা ধরে যদি ঠিকমতো টিউনিং করতে পারি, তাহলে কিন্তু এই প্রবলেমটা অনেকখানি সলভ হয়ে যায়। আমরা একটা প্রোডাক্ট যখন প্রমোশন করি,
তখন সেই প্রোডাক্টের জন্য কিন্তু ফেসবুকে আমরা মাল্টিপল অ্যাড ক্রিয়েট করি, রাইট? সো মাল্টিপল অ্যাড রান করার পর কখন আমরা বুঝবো যে এই অ্যাডটা চালু রাখা উচিত এবং এই অ্যাডটা বন্ধ করা উচিত, বা এটা আরও কিছুদিন টেস্ট করে দেখা উচিত যে এটা কখন বন্ধ করব, বা 2 দিন পরে বন্ধ করব নাকি 5 দিন পরে বন্ধ করব? সো এইটা আমি কিভাবে বুঝবো যে বন্ধ করা উচিত নাকি চালু করা উচিত কোন অ্যাডটা? মানে খুব সিম্পল টুলস হচ্ছে যে আপনারা যখন অ্যাড ম্যানেজারে যাব তখন প্রত্যেকটা অ্যাডকেই কিন্তু হচ্ছে যে বিভিন্ন ওয়েতে ডিভাইড করা যায়। যেমন হচ্ছে যে একটা এই অ্যাড আমার 5 দিন ধরে চলছে, রাইট? এখন একটা কমন জিনিস থাকে যে হচ্ছে যে ইভেন আমরাও বলি এটা, আমরা অনেকেই হচ্ছে যে বলেন যারা টেকনিক্যাল পিপল যে একটা ফেসবুকে অ্যাড রান হওয়ার পরে অ্যাটলিস্ট একটা সার্টেন টাইম দিতে হয়, রাইট? ধরেন ফেসবুকেরই হচ্ছে যে মানে একেবারে হার্ড ডিরেকশন যে অ্যাটলিস্ট 4 দিন একটা অ্যাড অ্যাটলিস্ট 4 দিন চালু হওয়া উচিত, নাম্বার 1। নাম্বার 2, আমরা বলি যে আরও বেশি হওয়া উচিত, ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে যে একটা অ্যাড যখন রান হওয়া শুরু হয়, এই যে বলছিলাম লটে লটে সে ডেটা কালেক্ট করছে, ঠিক আছে? এই ডেটা কালেকশন করে করে কিন্তু অ্যাডের টার্গেটিংটা শক্তিশালী হচ্ছে, অ্যাড ম্যানেজার কিন্তু লার্ন করছে, ঠিক আছে, এই অ্যাডটা সম্পর্কে, অ্যাডের অডিয়েন্স সম্পর্কে, অ্যাডের রেজাল্ট সম্পর্কে। দ্যাট মিনস এই ফেসবুকের অ্যাড আর হচ্ছে যে খাঁটি ঘি সমান জিনিস, কিন্তু খাঁটি ঘি যত পুরানো হয় ওইটার ভেষজি গুণ কিন্তু তত বাড়ে, ঠিক আছে? এবং আগেরকার আমলের যারা কবিরাজ ছিলেন, বৈদ্য ছিলেন, তারা কিন্তু হচ্ছে যে অনেক পুরাতন খাঁটি ঘি এগুলো দিয়ে কিন্তু অনেক হচ্ছে যে কবিরাজি চিকিৎসা দিতেন, ঠিক আছে? তো ফেসবুকের অ্যাডও কিন্তু এরকম, ওই যে লোকে বলে না পুরান চাল ভাতে বাড়ে, তো ফেসবুকের অ্যাডও কিন্তু যে একটা যত পুরাতন হয় তত এটা হচ্ছে যে পাওয়ারফুল হয়, তত এটা হচ্ছে যে প্রেসাইজ টার্গেটেড হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই ট্র্যাপে পড়ে আমরা অনেকে প্রচুর ডলার বার্ন করে ফেলি, রাইট? এখন ধরেন হচ্ছে যে দুইটা জিনিস, একটা হচ্ছে যে আমরা তো বলছি যে ফেসবুকও বলছে এবং সবাই বলছে এবং এটা বাস্তবতা যে একটা অ্যাড লম্বা সময় ধরে রান করে যাওয়া উচিত, কিন্তু আপনাকে জানতে হবে কোথায় আপনার থামতে হবে। এখন কিভাবে এটা জানবো? জানার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে এই অ্যাডটা হচ্ছে যে যখনই হচ্ছে যে আপনি টাইম ধরে ডেট ধরে হচ্ছে যে এটাকে হচ্ছে যে কলামটাকে রিসেট করবেন, তখন দেখবেন যে আমাদের ন্যাচারালি হচ্ছে যে অ্যাড ম্যানেজারে কী দেখায়, অ্যাডটা টোটাল লম্বা হচ্ছে যে মানে টোটাল ইয়েটা মানে সমস্ত ক্যালকুলেশনগুলো টোটালে দেখায়। এই ক্যালকুলেশনগুলো আপনি ব্রেকডাউন করতে পারেন ডে ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, এইজ ওয়াইজ, ডিভাইস ওয়াইজ, এরকম অনেকগুলোর ব্রেকডাউন আছে। তো আপনার প্রথম কাজ কি ডে ওয়াইজ ব্রেকডাউন করা, তাহলে এই একটা 5 দিন চলেছে, প্রত্যেক দিনের হচ্ছে যে রেজাল্ট দেখতে পারবেন আপনি তখন। এইবার ধরেন কথা জাস্ট একটা প্যারামিটার ধরে যদি বলি, ধরেন এটা একটা পারচেজ অ্যাড, আপনার কস্ট পার পারচেজ হচ্ছে যে প্রথম দিন ছিল $2, দ্বিতীয় দিনে এসে হচ্ছে যে এটা দেখলেন যে দ্বিতীয় দিনে এটা $1.5, তৃতীয় দিনে $1.25, চতুর্থ দিনে $1.20, পঞ্চম দিনে এটা হচ্ছে যে $1.10। তাহলে গড়ে এটা হয়তো বা $1.5 শো করছে, কিন্তু আপনার টার্গেট হচ্ছে যে $1 একটা সেল করা, সে আমি ধরে নিলাম। দ্যাট মিনস এই অ্যাডটা $1.5 থাকলেও আপনার কিন্তু হচ্ছে যে প্রতিদিন একটু একটু করে এই অ্যাডের কস্ট পার পারচেস কিন্তু কমে আসছে। দ্যাট মিনস এই অ্যাডটা আপনার কন্টিনিউ করা উচিত, রাইট? আবার সেম আরও একটা অ্যাড, ওইটাও অ্যাভারেজ $1.5, কিন্তু এখানে ঘটনা উল্টা। প্রথম দিন হচ্ছে যে $1 ছিল কস্ট পার পারচেস, দ্বিতীয় দিনে $1.25, তৃতীয় দিনে $1.5, চতুর্থ দিনে $2, রাইট? এইটারও কিন্তু ওই কস্ট পার পারচেস $1.5ই দেখাচ্ছে, কিন্তু দুইটা অ্যাডের মধ্যে আপনি এখন বলেন আপনি কোনটা রান করবেন আর কোনটা বন্ধ করবেন? যেটা সিপিপি রেট আপনার যত কমতেছে সেটাই রান গ্র্যাজুয়ালি কমছে, রাইট? কস্ট পার পারচেস গ্র্যাজুয়ালি কমছে, আর আরেকটার কস্ট পার পারচেস গ্র্যাজুয়ালি বাড়ছে। তখন হচ্ছে যে আপনি দ্বিতীয়টা কিন্তু কমিয়ে দিচ্ছেন। আবার আরেকটা দেখলেন যে হচ্ছে যে 2 দিন বাড়ছে, 2 দিন কমছে, 1 দিন বাড়ছে, এরকম আপ ডাউন হচ্ছে, সেই কি হচ্ছে? ওইটার তখন আদার্স ম্যাট্রিক্সগুলো, ঠিক আছে, আদার্স ম্যাট্রিক্সগুলো টেস্ট করা, যে ডে ওয়াইজ হচ্ছে যে এইটার হচ্ছে যে কোয়ালিটি র্যাঙ্কিং, এঙ্গেজমেন্ট র্যাঙ্কিং, কনভার্সন র্যাঙ্কিং, এগুলো হচ্ছে যে কোন স্টেজে আছে, এটার ক্লিক থ্রু রেট, এটার হচ্ছে যে বা ল্যান্ডিং পেজে যদি যায় তাহলে ল্যান্ডিং পেজ ভিউ রেট কোনগুলোতে কী রকম, এরকম
প্রায় 10-12টা মানে ম্যাট্রিক্স, আপনি বেসিক ম্যাট্রিক 10-12টা ম্যাট্রিক্স বেসিক লেভেলে অ্যানালাইসিস করলেই আপনি বুঝে যাবেন যে এইখানে আসলে ইস্যুটা কোথায় হচ্ছে, প্রবলেমটা কোথায় হচ্ছে। প্রবলেম ফাইন্ড আউট করতে পারলে ওইটাকে হচ্ছে যে কি করা, রেকটিফাই করে আবার 2-4 দিন দেখলেন। যদি দেখেন যে এটা গ্র্যাজুয়ালি এখন ইমপ্রুভ করছে, তাহলে এটা রেখে দিবেন। যদি দেখেন যে না, এটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে না, কিন্তু আগের থেকে প্রবলেম করছে, মানে ভ্যারিয়েন্সটা কমেছে কিন্তু ভ্যারিয়েন্স এখনও আছে, তখন আবার খুঁজবেন যে হচ্ছে যে কোথায় কোথায় ইস্যুজ হচ্ছে, করে যদি হচ্ছে যে এটা ইমপ্রুভ করে তাহলে এটা রাখবেন, ইমপ্রুভ না করলে এটা বন্ধ করে দিবেন। দিন শেষে আপনার এই যে প্রত্যেকটা অ্যানালাইটিক্সে হচ্ছে যে আপনার দক্ষ হওয়ার, ফেসবুক থেকে অ্যাড থেকে যদি আপনার সেল আনতে হয় এবং কস্ট যদি কন্ট্রোলে রাখতে হয়, তাহলে অ্যানালাইসিসের আসলে কোনো বিকল্প নাই। ফেসবুক অ্যাড অ্যানালিটিক্স কি সবারই কি জানা উচিত? মানে অ্যাটলিস্ট সবার তো না, অ্যাটলিস্ট যারা উদ্যোক্তা, যারা বিজনেস করছেন, যারা মার্কেটার, অ্যাড রান করান, তাদের এটা না জেনে মাথায় নামা আর হচ্ছে যে রাস্তায় চোখ বন্ধ করে একটা ব্যস্ততম হাইওয়েতে 100 কিলো স্পিডে হচ্ছে যে বাইক চালানো, দুইটাই সমান কথা, দুইটাই আত্মঘাতী। এর থেকে হচ্ছে যে তাদের অ্যাড বন্ধ করে দেওয়া বা হচ্ছে যে বিজনেস বন্ধ করে দেওয়া বেশি সহজ কাজ আর কি। এটা হচ্ছে বিষয়। ফেসবুক অ্যাড অ্যানালিটিক্স তো আসলে একটা জটিল জিনিস, রাইট? ডেফিনেট। সো একটা স্টার্টআপের একজন উদ্যোক্তার পক্ষে কিন্তু সবসময় সব কিছু জানা সম্ভব না, যেহেতু সে অন্যান্য ব্যাপার নিয়েও তার মাথা ঘামাইতে হয়, আবার অ্যাড অ্যানালিটিক্স এ হাবিজাবি অনেক বিষয়, জটিল ব্যাপারগুলো নিয়েও মাথা ঘামাইতে হয়। সো এটা সে তার কিভাবে হ্যান্ডেল করা উচিত এই ব্যাপারগুলো? বিষয়টা হচ্ছে যে ধরেন একজন বিজনেসম্যান বা একজন উদ্যোক্তা বা একজন মার্কেটার, যার কথাই বলি না কেন, কয়েকটা কোর জিনিস তাকে এক্সপার্ট হইতেই হবে। নাম্বার 1, তাকে হচ্ছে যে মানে প্রোডাক্ট সোর্সিং বা হচ্ছে যে এই যে সার্ভিস, সে যে কোর সার্ভিসটা প্রোভাইড করছে সেই সার্ভিস, এইটাতে তার হচ্ছে যে এক্সপার্ট হওয়ার কোনো বিকল্প নেই, এটা মাস্ট। নাম্বার 2 হচ্ছে যে তার মার্কেটিংয়ের সব কাজ তার নিজের করার দরকার নেই, কিন্তু ওভারঅল মার্কেটিং স্ট্র্যাটেজি এটা তার বুঝতে হবে, এটা মাস্ট। নলেজে থাকতে হবে। হ্যাঁ, নলেজে থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে যে সে ব্যস্ত, সে অ্যাড অন্যকে দিয়ে রান করাক, সেটা এজেন্সি হতে পারে, ইনহাউস টিম মেম্বার হতে পারে, হোয়াট এভার ইট ইজ, কিন্তু অ্যাডের যে অ্যানালাইটিক্স, এইটার বেসিক টু মিড লেভেলের নলেজ তার থাকতেই হবে। কারণ আমি কোথায় টাকা ঢালছি, একটা রিয়েল এস্টেটের অনেক দিন আগে একটা অ্যাড ছিল, আমরা খুব ছোটোবেলায় দেখতাম যে হচ্ছে যে টাকার বস্তা নিয়ে হচ্ছে যে পানির মধ্যে টাকা ঢালতেছে, ঠিক আছে? তো আমরা কোথায় টাকা ঢালছি, এটা কি পানিতে ঢালছি নাকি হচ্ছে যে এটা গঠনমূলক কিছুর দিকে ঢালছি, এটা বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যাটলিস্ট সেই জন্য হচ্ছে যে তার হয়ে যিনি অ্যাড রান করাচ্ছে, সেটা তার হচ্ছে যে ইনহাউস টিম মেম্বার হোক বা এজেন্সি হোক, তাকে যেন প্রপার গাইডেন্সটা দিতে পারে যে ভাই তুমি এই যে অ্যাড রান করিয়েছো, এই অ্যাড তো প্রতিদিন এটার কস্টিং বাড়ছে, এটা তো এই জায়গাটাতে হচ্ছে যে এটার প্রবলেম হচ্ছে, না হলে কি হবে। আমি এই যে গত মাসে যেমন হয়েছিল, ডিসেম্বরে আমার একজন ক্লায়েন্টের কাছে গিয়েছিলাম, আমার অনেক পুরাতন ক্লায়েন্ট, উনি খুব ইমার্জেন্সি বেসিস আমাকে ডেকে নিলেন, ডেকে নিয়ে বললেন যে তানভীর ভাই, গত মাসে আমি $10,000 স্পেন্ড করেছি। আচ্ছা। 1-2 টাকা না, কিন্তু $10,000 উনি স্পেন্ড করেছেন এবং ওনার যে সেল টার্গেট তার 20% অ্যাচিভড হয় নাই। ওকে, রিজন কি এটা বোঝার, এবং উনি হচ্ছেন যে এটার জন্য যাকে হায়ার করেছেন তার স্যালারি যথেষ্ট ভালো, ধরেন একজন সচিবের হচ্ছে যে স্যালারির থেকেও বেশি, ঠিক আছে, লাখের উপরে। হ্যাঁ। তো ওনার কিন্তু কোনো দিক থেকে ঘাটতি নাই, এবং সে ভদ্রলোক মানে তার ওই যে টিম সব কিছু মিলিয়ে হচ্ছে যে মোটামুটি টানা 3-4 মাস ধরে কাজ করছে, পার মান্থ $10,000 করে খরচ করছে, কিন্তু টার্গেট সেলসের হচ্ছে যে 10% 20% অ্যাচিভড হচ্ছে না। তো যখনই আমি ওনার অ্যাড ম্যানেজারে ঢুকলাম, পুরোটা যখন মেজার করা শুরু করলাম, অবাক হয়ে দেখলাম যে ওনার যে কন্টেন্টগুলো নিয়ে অ্যাডে যাচ্ছেন, এই কন্টেন্টের হচ্ছে যে এক একটা কন্টেন্ট 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিটের, এবং এইটার অ্যাভারেজ ভিউ হচ্ছে যে 2 সেকেন্ড। ক্যান ইউ ইমাজিন? তাহলে এই যে 3 মাসে 3-10-এ $30,000 উনি খরচ করলেন, এবং
যতগুলো অ্যাড গিয়েছে সবগুলো যখন গড় টান দিলাম, অ্যাভারেজ হচ্ছে যে ভিউ হচ্ছে যে অনলি 3 সেকেন্ড। মানে এক একজন মানুষ এসে এই অ্যাডটা অ্যাভারেজ যে 3 সেকেন্ডের বেশি দেখেন নাই। যে এই দায়িত্বে ছিল সে কি জাস্ট ওই বুস্টে ক্লিক করাই জানতো, আর কিছু জানতো না? মানে ব্যাপারটা আসলে এরকম। উনি অ্যানালাইটিক্সের দিকে সামহাও মনোযোগ দেন না, জানেন কি জানেন না আমি সেই আলোচনায় গেলাম না, কিন্তু অ্যানালাইটিক্সে মনোযোগ না দেওয়ার কারণে এই যে $30,000 ওয়েস্টেজ হয়ে গিয়েছে, এবং এখান থেকে উনি $6,000-এরও রিটার্ন পান নাই। এবং মজার বিষয় হচ্ছে যে এখন বলতে পারেন যে আমাদের তো অনেক উদ্যোক্তার হচ্ছে যে বাজেট এত না, তো তার মানে হচ্ছে যার বাজেট কম তার তো আরও বেশি এখানে ফোকাস দেওয়া উচিত, যে আমার অল্প বাজেটে আমার বিজনেসটাকে গ্রো করতে হবে। এইটাকে অ্যাডে যা ডলার আজকে ঢালছি, এই সপ্তাহে ঢালছি, এই সপ্তাহে সেল টেল করে নেক্সট উইকে আবার এটাকে রোলিং করে আমার বিজনেস চালিয়ে নিয়ে যেতে হবে। তাহলে বলেন যে আমি আসলে কোথায় টাকা ঢালছি সেই জিনিসটা যদি হচ্ছে যে আমি না মাপি, আমি যদি না মাপতে জানি, তাহলে আমার টাকা ঢালা উচিত কিনা। এবং না মেপে না জেনে আমি যখন টাকা ঢালবো, আমরা এজেন্সির উপর দায়িত্ব দিয়ে চুপচাপ বসে থাকি, আমরা হচ্ছে যে অ্যাডভার্টাইজারের উপরে দায়িত্ব দিয়ে চুপচাপ বসে থাকি, কিন্তু সে দিন শেষে, সপ্তাহ শেষে বা মাস শেষে যখন হচ্ছে সেল আনতে ফেল করছে, তখন তাকে বকাবকি করছি। কিন্তু আমার দায়িত্ব কি? আমি আমার যে অপারেশন চলতেছে, আমার যেখানে টাকা খরচ হচ্ছে সেখান থেকে রিটার্ন আসছে কিনা, এটা তো রিয়েল টাইমে দেখা যায়, এটা তো রিয়েল টাইমে ট্র্যাক করা যায়। তাহলে যেই জিনিস রিয়েল টাইমে ইনস্ট্যান্ট ট্র্যাক করা যায়, সেই জিনিসের জন্য মাস শেষ হওয়া পর্যন্ত আমি কেন ওয়েট করছি? তাহলে দোষ কার? আমার? ডেফিনেটলি আমার দোষ। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে যে জিনিসটা একটু জটিল, একটু ম্যাথমেটিক্যাল ইস্যুজ আছে, কিছু হচ্ছে যে নলেজ বেসড ইস্যু আছে, কিন্তু এগুলো খুব আহামরি একটা রকেট সায়েন্স না। আর এগুলো এমনভাবে ফেসবুক গুছিয়ে নেওয়ার সুযোগ করেছে, ইভেন ধরেন ফেসবুকে সব মিলে হচ্ছে যে 200 সামথিং হচ্ছে যে ম্যাট্রিক্স আছে, প্যারামিটার আছে অ্যাড ম্যানেজারে। এখন ধরেন হচ্ছে যে 200 সামথিং ম্যাট্রিক্স বা প্যারামিটার দিয়েও আমার যেটা হচ্ছে যে জানার দরকার আমি সেটা জানতে পারছি না। রাইট, এরকম হতেই পারে। যেমন ধরেন হচ্ছে যে আমার ভিডিওটা দেখেছে হচ্ছে যে 10,000 মানুষ, ঠিক আছে, অ্যাটলিস্ট 15 সেকেন্ড। তাহলে এই যে 15 সেকেন্ড বা থ্রু প্লে যেটা হয়েছে, এই 10,000 মানুষের এগেনস্টে কতজন আমার ল্যান্ডিং পেজে গিয়েছে, এবং ল্যান্ডিং পেজে যারা গিয়েছে সেইখান থেকে কতজন আমার অ্যাড টু কার্ট করেছে, কতজন আমার হচ্ছে যে পারচেস করেছে, এই যে কোরিলেশনটা, এগুলো যদি আমি একবার বুঝতে পারি, তাহলে কিন্তু হচ্ছে আমি বুঝতে পারবো যে আমার মানে ভিডিও থেকে হচ্ছে যে আসলে কি পরিমাণ কনভার্সন হচ্ছে, আমার ভিডিওর কোন জায়গায় হচ্ছে যে আমার ঝামেলা আছে। যেমন ধরেন গতকালকেই হচ্ছে যে আমি একটা ওয়ার্কশপ নিয়েছিলাম, সেখানে আমি এই জিনিসগুলোই দেখাচ্ছিলাম, ঠিক আছে, যে কাস্টম ম্যাট্রিক্স। আমার কথার কথা হচ্ছে যে আমার ল্যান্ডিং পেজে আমার ক্লিক করেছে 1,000 জন, কিন্তু দিন শেষে আসলে কতজন ল্যান্ডিং পেজে ভিজিট করছে, এই ভ্যারিয়েন্সটা যদি আমার কাছে থাকে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আমার ল্যান্ডিং পেজ প্রপার ওয়েতে পারফর্ম করছে কিনা। ধরেন 1,000 জন ল্যান্ডিং পেজে ক্লিক করেছে, মানে লিঙ্কে ক্লিক করেছে, কিন্তু ল্যান্ডিং পেজে ভিউ করেছে মাত্র 200 জন। এটা দেখার সাথে সাথেই তো বুঝবো যে আমার ল্যান্ডিং পেজ ঠিক মতো ওপেন হচ্ছে না, কোনো না কোনো ইস্যুজ আছে, রাইট। আবার ল্যান্ডিং পেজ ভিউ করেছে 200 জন, ফুল ভিউ করেছে টপ টু বটম, কিন্তু হচ্ছে যে আমার প্রোডাক্টে পারচেস অর্ডার দিয়েছে মাত্র 2 জন। দ্যাট মিনস আমার ল্যান্ডিং পেজে হচ্ছে যে কনভার্সন ফ্রেন্ডলি না, আমার ল্যান্ডিং পেজে এমন কোনো কন্টেন্ট নাই, এমন কোনো হচ্ছে যে ইস্যু নাই যেটা দিয়ে হচ্ছে যে মানুষকে হচ্ছে যে আমার প্রোডাক্টটা অর্ডার করতে বাধ্য হবে। অথবা আমার অ্যাড টু কার্টে ক্লিক করেছে হচ্ছে যে 50 জন, কিন্তু সেল এসেছে দিন শেষে মানে পারচেস অর্ডার এসেছে মাত্র একটা। তার মানে অ্যাড টু কার্ট থেকে শুরু করে সেল পর্যন্ত এই জায়গাটার মধ্যে কোথাও একটা জায়গায় আমার ঝামেলা আছে, রাইট। ইভেন আমরা একটা ক্লায়েন্টের হচ্ছে যে অ্যাড অ্যানালাইটিক্স করছিলাম, উনি খুব কনফিডেন্ট নিয়ে বললেন যে তানভীর ভাই, আমি সবচেয়ে বেস্ট কোয়ালিটির হচ্ছে যে ক্যামেরা দিয়ে, সবচেয়ে ভালো মডেল দিয়ে আমি আমার কন্টেন্ট বানিয়েছি, তাও এই কন্টেন্ট থেকে সেল আসছে না কেন? ওনার কথা কিন্তু লজিক্যাল। আমরা যখন হচ্ছে যে এগুলোর জন্য কাস্টম ম্যাট্রিক্স সেট করলাম, যে ইমপ্রেশন ভার্সেস 3 সেকেন্ড ভিউ, ইমপ্রেশন ভার্সেস 15 সেকেন্ড ভিউ, ইমপ্রেশন ভার্সেস 50% ভিডিও ভিউ, ইমপ্রেশন ভার্সেস 90% ভিডিও ভিউ, ইমপ্রেশন ভার্সেস 100% ভিডিও ভিউ, এই প্যারামিটারগুলো কিন্তু ফেসবুকের অ্যাড ম্যানেজারে নাই। কিন্তু ফেসবুকে একটা অপশন আছে কাস্টম ম্যাট্রিক্স ক্রিয়েট করা যায়, ওইখানে এই ক্যালকুলেশনগুলো বসিয়ে দিয়ে আমরা প্রত্যেকটা করলাম, রাইট। এবং আমরা দেখলাম যে হচ্ছে যে ওনার হচ্ছে যে কিছু ভিডিওতে শুরুতেই হুকে প্রবলেম, যে কারণে হচ্ছে যে ইমপ্রেশন ভার্সেস 3 সেকেন্ড ভিউজ হচ্ছে যে অনেক লো, কিছুতে
কিছু ভিডিওতে হচ্ছে যে হুক খুব চমৎকার, 3 সেকেন্ড দেখছে কিন্তু 15 সেকেন্ড পর্যন্ত যাচ্ছে, কিন্তু 15 সেকেন্ডের পরে নাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা করার পর আমরা হচ্ছে যে এবার স্টেজ টু স্টেজ কনভার্সন রেট দেখলাম, যে 3 সেকেন্ড যারা দেখেছে তাদের থেকে কত পার্সেন্ট 15 সেকেন্ডে কনভার্ট হয়েছে, 15 সেকেন্ড যারা দেখেছে তাদের থেকে কত পার্সেন্ট 50%-এ কনভার্ট হয়েছে, 50% ভিডিওটা যারা দেখেছে তাদের থেকে কত পার্সেন্ট 75%-এ কনভার্ট হয়েছে। একইভাবে 75% থেকে 95% বা 100%-এ কতজন কনভার্ট হয়েছে দিয়ে একটা ভিডিওতে দেখলাম যে হচ্ছে যে 15 সেকেন্ডের পর ম্যাসিভ হচ্ছে যে ফল। ঠিক আছে, 15 সেকেন্ডের পরে ম্যাসিভ ফল, তার মানে 15 সেকেন্ডের পরে কিছু একটা ঘটনা ঘটছে যেখানে হচ্ছে যে আমরা কি বুঝতে পারছি যে এখানে ওই ঘটনাটা ঘটার কারণে সবাই হচ্ছে যে ভিডিও থেকে বেরিয়ে গিয়েছে। ওই ভিডিও ধরে যখন আমরা পুরোটা অ্যানালাইসিস করা শুরু করলাম, আমরা দেখলাম যে 15 সেকেন্ড 17 সেকেন্ডে এমন একটা ট্রানজিশন ইউজ হয়েছে যেটা দেখে মনে হয়েছে ভিডিও শেষ। তার ভিডিও শেষ, আমরা হচ্ছে যে স্ক্রল করে চলে গেছে ম্যাক্সিমাম ভিউয়ার। তো এই যে যে প্রত্যেকটা স্টেজে মানে সেলস তো হচ্ছে যে টোটাল একটা কম্বাইন্ড প্রসেস। একটা কন্টেন্ট পাবলিশ করার পর থেকে সেইটাতে হচ্ছে যে মানুষের কাছে পৌঁছাচ্ছে, মানে অ্যাড দেওয়ার পরে এটা মানুষের ওয়ালে পৌঁছাচ্ছে, ওয়ালে পৌঁছানোর পর সেইটাতে ক্লিক করছে, ভিউ করছে, এঙ্গেজ করছে, কমেন্ট করছে, লাইক করছে, শেয়ার করছে। সেখান থেকে এটা যদি মেসেজ অ্যাড হয় তাহলে মেসেজে ক্লিক করছে, এটা যদি ল্যান্ডিং পেজ বেসড অ্যাড হয়, পারচেজ অ্যাড হয় তাহলে ল্যান্ডিং পেজে যাচ্ছে, ল্যান্ডিং পেজে গিয়ে কে কতটুকু ল্যান্ডিং পেজ ভিজিট করছে, মানে আমার ফুল ল্যান্ডিং পেজ ভিজিট করেছে কত পার্সেন্ট, শুধুমাত্র হচ্ছে যে ফার্স্ট ইমপ্রেশনটা দেখেই হচ্ছে যে ল্যান্ডিং পেজ থেকে বাউন্স করে গিয়েছে। এগুলো প্রত্যেকটা জিনিস ট্র্যাক করা যায়। আমাদের সুবিধা হচ্ছে যে ফেসবুক অ্যাড আমরা যখন রান করাই, অ্যাড রান করানোর পরে ইচ অ্যান্ড এভরি ইভেন্ট, ইচ অ্যান্ড এভরি অ্যাকশন উই ক্যান ট্র্যাক, রাইট? তাহলে যে জিনিস আমরা ট্র্যাক করতে পারি, রিয়েল টাইম ট্র্যাক করতে পারি, সেই জিনিসে আমার পুরো প্রসেসটা যখন আমরা সুন্দর করে ড্যাশবোর্ডটা গুছিয়ে নেব, একবার শুধু চোখ বুলালেই তো হচ্ছে যে আমার প্রবলেম কোন জায়গায় এটা ফাইন্ড আউট হয়ে যাচ্ছে, সেটাকে আমরা টিউন করতে পারতেছি, টিউন করে আবার টেস্ট করতে পারতেছি যে না ঠিক আছে প্রবলেমটা ফাইন্ড আউট করে যে টিউন করলাম, ইজ ইট ওকে অর নট, ওকে না থাকলে হচ্ছে যে আর কোন জায়গায় প্রবলেম আছে। ঠিক আছে, যেখানে আমরা এই কাজগুলো করতে পারছি সেখানে আমরা এই কাজগুলো করি না। এবং দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের যারা হচ্ছে যে এজেন্সি রান করাই বা আমরা যারা হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করি, স্পেশালি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি, আমরা এই জিনিসগুলো কেন জানি হচ্ছে যে ক্লায়েন্টকে বলি না। ঠিক আছে, এখন একটা সম্ভাব্য রিজন হইতে পারে, কারণ দুইটা জিনিস ধরেন হচ্ছে যে এই লেভেলের পড়াশোনা করা, নলেজ গেইন করা, এটা কিন্তু একটা কষ্টসাধ্য কাজ। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তা যে এই লেভেলের পড়াশোনা করে নলেজ তৈরি করেছে, তাকে যদি হচ্ছে যে আপনি মাসে 1,000 টাকা, 500 টাকা, 2,000 টাকা এরকম একটা খুদকুড়ো টাইপের হচ্ছে যে ফি দেন এই কাজ করার জন্য, সে ডেফিনেটলি এই কাজ করবে না। তখন ওই ক্ষেত্রে একটা থাকে যে ক্লায়েন্ট বাজেট দিতে চায় না, যে কারণে হচ্ছে যে যারা এগুলো করেন তারা ওনাদের কাজ করতে চান না। এটা একটা মানে রিজন হইতে পারে, কিন্তু একটা কমন রিজনও হইতে পারে যে হচ্ছে যে আসলে এই ডেপথে আমরা সহজে যাই না। ঠিক আছে, কিন্তু আমাদের যখন এটার উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হচ্ছে যে দিন শেষে উদ্যোক্তা বা বিজনেসম্যানকে বা হচ্ছে যে মার্কেটিং হেডকে বা যিনি মার্কেটিংটা লিড দিচ্ছেন তাকে আসলে এই জিনিসগুলো জানতে হবে। তারা যখন ডিমান্ড করা শুরু করবে যে ভাই এইভাবে আমার ড্যাশবোর্ডটা সাজিয়ে দাও, এই জায়গাতে এইটা ড্রপ করছে, এটা কেন ড্রপ করছে সেটা খুঁজে বের করে দাও, তখনই কিন্তু হচ্ছে যে এই সার্ভিসগুলো আসা শুরু হবে। রিয়েল পিপলরা তখন হচ্ছে যে সার্ভিসগুলো রিয়েল পিপলদের কাছ থেকে নেওয়া যাবে। এখন ধরেন হচ্ছে যে আমরা কি করি, কাউকে হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্টের দায়িত্ব দিব, তাকে কাছে স্বাভাবিকভাবে আমরা জানতে চাই তার প্রিভিয়াস হিস্ট্রি কি, সে তার কতটুকু নলেজ আছে, কিন্তু সে অ্যাড অ্যানালাইটিক্সের কী পরিমাণ এক্সপার্ট এটা তো আমরা জানতে চাই না, কারণ আমরা নিজেরাও সচেতন না, আবার কি জানবো সেটাও আমি জানি না, তার কাছে কি জানতে চাবো সেটাও আমি জানি না। এই দুইটা কারণে হচ্ছে যে এই জায়গাগুলো কিন্তু হচ্ছে যে আমাদের বিঘ্ন হচ্ছে, যে কারণে ভাই মানে কমন একটা উত্তর, আচ্ছা ভাই ফেসবুকের আপডেট চলতেছে তো এই জন্য হচ্ছে যে অ্যাড একটু ঝামেলা হচ্ছে। ঠিক আছে, এরকম কমন উত্তর দিয়ে হচ্ছে যে পার পেয়ে যাই আমরা। ঠিক আছে, কিন্তু বিষয়টা এরকম কমন উত্তর দিয়ে পার পাওয়ার না, বিষয়টা হচ্ছে যে আসলে কোথায় ঝামেলা হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে সেটাকে রেকটিফিকেশন প্রসেসে যেতে হবে, প্রসেসে গিয়ে কনফার্ম হইতে হবে ওই ঝামেলাটা সলভ হয়েছে, এবং একটার পর একটা এরকম ইস্যু আসতেই থাকবে। এইভাবেই তো একটা অ্যাড ধীরে ধীরে পাওয়ার
পাওয়ারফুল অ্যাডে, উইনিং অ্যাডে, কনভার্টিং অ্যাডে কনভার্ট হয়। ঠিক আছে, অতএব উদ্যোক্তা বলি, বিজনেসম্যান বলি বা মার্কেটার বলি, তাদের বিজনেস যদি ফেসবুক অ্যাডের উপর ডিপেন্ড করে, তাহলে অ্যাড অ্যানালাইটিক্সের অ্যাটলিস্ট বেসিক টু মিড লেভেল পর্যন্ত জানার কোনো বিকল্প নেই। হ্যাঁ, আমরা হচ্ছে যে অন অ্যান অ্যাভারেজ মানে কাস্টম ম্যাট্রিক্স এবং হচ্ছে যে যেগুলো রিয়েল মানে যেগুলো বিল্ট ইন ম্যাট্রিক্স আছে, এই সব কিছু মিলায় স্টেপ বাই স্টেপ হয়তো বা 4 থেকে 500 ম্যাট্রিক্স আমরা হচ্ছে যে মানে কম্বাইন করি, পারমিউটেশন কম্বিনেশন করে সেটগুলো রেডি করি। ঠিক আছে, তার এই 400-500 জানাটা খুব বেশি জরুরি না, জানলে অবশ্যই ভালো, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু অ্যাটলিস্ট 40-50টা বেসিক ম্যাট্রিক্স তো তার হচ্ছে যে জানা উচিত, এগুলো কোনটা কিভাবে অ্যানালাইসিস হয়, কোনটার মিনিং কি, এবং হচ্ছে যে এই যে অ্যানালাইটিক্সের ডেটা পড়তে পারা এবং সেটা পড়ে অনুধাবন করতে পারা এবং তার উপর বেস করে ডিসিশন নিতে পারা, এই যে যে অ্যানালাইটিক্যাল লিটারেসি বলি আমরা যেটাকে, এই অ্যানালাইটিক্যাল লিটারেসি একজন বিজনেসম্যান বা একজন উদ্যোক্তা বা একজন মার্কেটারের একেবারে বেসিক লিটারেসি হিসেবে ট্রিট হওয়া উচিত। যেমন আমরা একটা সময় আছে যে সাক্ষরতা আন্দোলন করেছি, রাইট, যে আমাদের বাংলাদেশের মানুষ যেন অন্তত লিখতে ও পড়তে পারে। আমাদের এখন অ্যানালাইটিক্যাল লিটারেসির জন্য আন্দোলন করা উচিত, যে অ্যাটলিস্ট আমাদের বিজনেসম্যানরা, উদ্যোক্তারা, মার্কেটাররা অ্যানালাইটিক্যাল লিটারেসি যেন তাদের থাকে, অ্যানালাইটিক্সের ডেটা তাদের জন্য রিড করতে পারে এবং রিড করে এটার মর্ম যেন বুঝতে পারে এবং এইখান থেকে যেন ডেটা ড্রিভেন ডিসিশন নিতে পারে। এইটুকু অ্যাবিলিটি তৈরি না হলে নেক্সট যে ওয়ার্ল্ড তৈরি হচ্ছে, রানিং যে সিচুয়েশন চলতেছে, ইভেন নেক্সটে না, রানিং যে সিচুয়েশন চলতেছে, এই সিচুয়েশনেও টিকে থাকাটা খুবই খুবই চ্যালেঞ্জিং, খুবই চ্যালেঞ্জিং। এবং যত দিন যাবে এই অ্যানালাইটিক্যাল লিটারেসি গ্রো না করলে ফ্রাস্ট্রেশন বাড়তেই থাকবে। তো কারণ একদিকে হচ্ছে যে আমার ডলার লস হচ্ছে, ডলার বার্ন হচ্ছে, সেল আসতেছে না, আরেকদিকে কেন আসতেছে না সেটাও আমি বুঝতে পারতেছি না। দিস ইজ রিয়েলি রিয়েলি ফ্রাস্ট্রেটিং। অতএব একটু কষ্ট হলেও এই জিনিসগুলো প্রত্যেকজন উদ্যোক্তার আসলে শেখা উচিত, বোঝা উচিত। এক কথায় একজন মার্কেটিং এক্সপার্টের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যানালিটিক্স সম্পর্কে নলেজ থাকা, এবং ফেসবুক আসার পর থেকে তার জন্য কাজগুলো আরও বেশি সহজ হয়ে গেছে। এখন ফেসবুক অ্যানালিটিক্সটাকে ব্যবহার করে আমরা ওই ডেটা সম্পর্কে একটা ধারণা নিয়ে সেটা কি অন্য প্ল্যাটফর্মে আমি অ্যাপ্লাই করতে পারবো? প্রত্যেকটা প্ল্যাটফর্মের নিজস্ব অ্যানালিটিক্স আছে। যেমন আপনি যখন গুগল অ্যাডে যাবেন, গুগল অ্যাডের অ্যানালিটিক্স তো আরও বেশি বিস্তৃত, আরও ডেপথ। আমরা যখন টিকটকে অ্যাড রান করাই, টিকটকেরও খুব চমৎকার অ্যানালাইটিক্যাল ডেটাগুলো পাই আমরা। ঠিক আছে, আপনি যখন হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যাচ্ছেন, ওয়েবসাইটে যদি হচ্ছে যে GA4 অ্যানাবল করা থাকে, ঠিক আছে, গুগল অ্যানালিটিক্স 4 যদি অ্যানাবল করা থাকে, ওয়েবসাইটের প্রত্যেকটা বিহেভিয়ার আপনি বুঝতে পারছেন। ঠিক আছে, প্রত্যেকটা জায়গা আপনি হচ্ছে যে ডেটা দেখতে পাচ্ছেন, ফ্লোসগুলো ধরতে পারছেন। ঠিক আছে, আপনি যেই প্ল্যাটফর্মই বলেন না কেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই কিন্তু নিজস্ব অ্যানালাইটিক্স আছে। ইভেন হচ্ছে যে আপনি যে ফেসবুক প্রোফাইলটা ব্যবহার করেন, এইটারও কিন্তু একটা নিজস্ব অ্যানালাইটিক্স আছে না? দেখবেন যে সপ্তাহে একবার করে আপনার হচ্ছে যে স্টোরির মধ্যে একটা সুন্দর হচ্ছে যে ডেটা ভেসে ওঠে। ঠিক আছে, ইনসাইটস বলি আমরা এটাকে। ঠিক আছে, আপনার পেজের একটা নিজস্ব ইনসাইটস আছে। ঠিক আছে, তো কিন্তু মজার বিষয় হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে ফেসবুক অ্যাড অ্যানালাইটিক্সটা যদি কেউ ভালো মতো বুঝতে পারেন, বাকিগুলো বোঝা তার জন্য ইজি হয়ে যায়। ঠিক আছে, অনেক ইজি হয়ে যায়। তো একজন হচ্ছে যে মানে যিনি অনলাইনে তার প্রোডাক্ট বা সার্ভিস সেল করেন, অ্যাটলিস্ট তার কয়েকটা অ্যানালাইটিক্স বোঝা একেবারে মানে খুবই ফরজের উপর ফরজ, ফরজে আইন বলে যেটাকে। ঠিক আছে, তার জন্য ফরজে আইন কি তার পেজের ইনসাইটস বোঝা, তার হচ্ছে যে ওয়েবসাইটের হচ্ছে যে অ্যানালাইটিক্স বোঝা, যে গুগল অ্যানালাইটিক্স যেটা, ঠিক আছে, GA4, তার হচ্ছে যে অ্যাডের অ্যানালাইটিক্স বোঝা, উনি যদি গুগলে অ্যাড দেন বা গুগল সার্চ অ্যাড বা ইউটিউব অ্যাড দেন তাহলে সেগুলোর অ্যানালাইটিক্স বোঝা, উনি যদি হচ্ছে যে DSP প্ল্যাটফর্মগুলোতে অ্যাড দেন সেইগুলোর অ্যানালাইটিক্স বোঝা, উনি যদি টিকটকে বা টুইটারে টিকটক বা এক্স অথবা হচ্ছে যে লিঙ্কডইনে যদি উনি অ্যাড দেন তাহলে সেগুলোর অ্যানালাইটিক্স বোঝা। দ্যাট মিনস, এবং দিন শেষে তার সেলসের অ্যানালাইটিক্স বোঝা, কারণ তার কোন দিন কোন সময় কতটুকু বেশি সেল হচ্ছে, ওভারঅল সব কিছু মিলায় কতটুকু কম সেল হচ্ছে। একজন বিজনেসম্যানের কাজই কিন্তু হচ্ছে যে ডিসিশন নেওয়া, এই ডিসিশন এক্সিকিউট করে হচ্ছে যে তার টিম,
তার হচ্ছে যে সাপোর্টিং অর্গানগুলো, সাপোর্টিং পার্টনার্সগুলো, সে ইট কুড বি এজেন্সি, ইট কুড বি ভেন্ডর্স, ইট কুড বি বা তার সেলস টিম, তার হচ্ছে যে ইন্টারনাল টিম, কিন্তু তার ডিসিশন তো অন্য কেউ নিয়ে দিতে পারবে না। ডিসিশন তো দিন শেষে একজন বিজনেসম্যানকেই দিতে হয়। তাহলে ডিসিশন নেওয়ার জন্য তার যে ডেটাগুলো প্রয়োজন, ডেটাগুলোকে রিড করা প্রয়োজন, সেটা তো অ্যানালাইটিক্স ছাড়া সম্ভব না। ঠিক আছে। আর একজন বিজনেসম্যান যদি ডেটা ড্রিভেন ডিসিশন না নিতে পারেন, তাহলে ওনার বিজনেস ফিসাবিলিল্লাহ চলবে, কখনো ভালো করবে তো কখনো খারাপ করবে, এবং তখন আমি ওনাকে আমি আমার বিজনেস খারাপ হলে আমি আমার ভাগ্যকে দোষ দেব। ঠিক আছে, বিষয়গুলো তো এরকমই। কিন্তু বিজনেস আসলে ডেটা ড্রিভেন ডিসিশন ছাড়া চালিয়ে নিয়ে যাওয়া, প্রফিটেবলি চালিয়ে নিয়ে যাওয়া খুবই চ্যালেঞ্জিং। অতএব অ্যানালিটিক্স প্রত্যেকটা জায়গাতেই আছে, এবং প্রত্যেকটা জায়গার অ্যানালিটিক্যাল ডেটা দেখেই ওনাকে ডেটা ড্রিভেন ডিসিশন নিতে হবে, এর কোনো বিকল্প নেই। একজন এক্সপার্ট, ফেসবুক অ্যাড সম্পর্কে এক্সপার্ট, অর্থাৎ ফেসবুক অ্যাড এক্সপার্ট যখন কোনো কোম্পানিতে জব করবে, বা যে কোনো একটি স্টার্ট আপ হোক বা বড় কোনো কোম্পানি হোক, তার স্যালারি কেমন হওয়া উচিত? এটা তো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। অন এভারেজ কেমন হওয়া উচিত? যদি একজন এক্সপার্ট, আপনি যেটা বলছেন যে এই একটা কোম্পানিতে অ্যাড এক্সপার্ট হিসেবে ঢুকতে গেলে তার এই নলেজ থাকা লাগবে, এতটুকু ডেপথ নলেজ থাকা লাগবে, তখন অন্য কোম্পানিতে তার কত স্যালারি হওয়া উচিত আমি জানি না, কিন্তু ধরেন হচ্ছে যে অ্যাটলিস্ট টার্গেটিং ভালো বোঝে, মার্কেটিংয়ের বেসিক নলেজগুলো, তার কনসেপ্টগুলো ক্লিয়ার, সাইকোলজির বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার, কন্টেন্ট সে হচ্ছে যে গাইডেন্স দিতে পারে, কন্টেন্ট প্ল্যানিং করতে পারে, প্রপার ওয়েতে অ্যাডের প্ল্যানিংটা করতে পারে, এবং অ্যাড অ্যানালাইটিক্সগুলো দেখে শুনে বুঝে সে এইটার হচ্ছে যে ডিসিশন নিয়ে রেকটিফিকেশন করতে পারে। এই 5-6টা কোয়ালিটি যদি তার থাকে, আমি তাকে পাইলে আমি কোনোভাবেই তাকে অ্যাটলিস্ট 1 লাখ টাকার নিচে স্যালারি দিব না। অন্য কেউ কি করবেন এটা তো তাদের ডিসিশন, কিন্তু আমি যদি এরকম কাউকে পাই, আমার কাছে তার 1 লাখ টাকার স্যালারি কম আমার কোম্পানিতে হওয়া উচিত না, এটা আমি বিলিভ করি। এবং এরকম কাউকে আমি যদি পাই, তাহলে আমার কিছু কাজ আমি তার উপর হ্যান্ড ওভার করতে পারলে আমি জানি যে তাকে দিয়ে আমি মাসে 5 লাখ টাকার মিনিমাম ইনকাম করতে পারবো। তাহলে যারা এই ভিডিওটা দেখছে, যারা নিজেকে অন্তত ওই লেভেলের এক্সপার্ট মনে করে, অবশ্যই আপনার কোম্পানিতে যাতে অ্যাপ্লাই করে। অবশ্যই, এবং এরকম লোক পাইলে আমি তো আমার কোম্পানিতে নিব, এবং আমার কোম্পানিতে তো লিমিটেশন আছে, যদি বেশি পাই তাহলে আমি হচ্ছে যে তাদেরকে রেফার করব বিভিন্ন কোম্পানিতে। অ্যান্ড আই বিলিভ তাদের স্যালারি 1 লাখ টাকার নিচে হওয়া উচিত না। একজন অ্যাডভার্টাইজার, বিশেষ করে যদি আপনার কথা বলা হয়, যে আপনি যখন যে অ্যাডগুলো চালান, সেক্ষেত্রে আপনার কোন কোন কি মেট্রিক্সগুলো আপনি মেইনলি ট্র্যাক করেন? এটা ডিপেন্ড করে হচ্ছে যে কিসের অ্যাড চালাচ্ছি। ধরেন কমনলি বাংলাদেশের ক্ষেত্রে আমাদের 5-6 ধরনের অ্যাড বেশি চলে। যেমন ধরেন অ্যাওয়ারনেস অ্যাড চলতে পারে, এঙ্গেজমেন্ট ওরিয়েন্টেড অ্যাড চলতে পারে, আমাদের হচ্ছে যে মেসেজ অ্যাড চলতে পারে সেলসের আন্ডারে, আমাদের ওয়েব পারচেজ বা ওয়েব ট্রাফিক অ্যাড চলতে পারে, আবার হচ্ছে যে লিড জেনারেশন অ্যাডও চলে। আবার কখনো কখনো আমাদের দেখা যায় যে প্রচুর পরিমাণে ইনবাউন্ড কল প্রয়োজন, কল ওরিয়েন্টেড, সেটা হোয়াটসঅ্যাপ কল হোক বা মেসেঞ্জার কল হোক অথবা মোবাইল কল হোক, এই ওরিয়েন্টেড অ্যাড চলতে পারে। তো একটা কমন জিনিস তো হচ্ছে যে সবসময় বাই ডিফল্ট সবগুলো ড্যাশবোর্ডেই আমরা রাখি, সেটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটিভ, যে আমাদের হচ্ছে যে ক্লিক থ্রু রেট, তারপরে স্টেজ বাই স্টেজ, যে যদি এটা ভিডিও হয় তাহলে স্টেজ বাই স্টেজ এটার হচ্ছে যে ইনক্রিজ অর হচ্ছে ডিক্রিজ রেট। ঠিক আছে, এগুলো তো এই যেটা বললাম কিছুক্ষণ আগে, এই জিনিসগুলো তো থাকেই। সেই সাথে হচ্ছে যে যদি এটা ট্রাফিক অ্যাড বা ওয়েব পারচেজ বেস অ্যাড হয়, তাহলে হচ্ছে যে এইখান থেকে হচ্ছে যে টোটাল যে জার্নিটা, এই জার্নিটা হচ্ছে যে প্রত্যেকটা স্টেজ কিভাবে হচ্ছে যে ট্র্যাক হচ্ছে। যেমন হচ্ছে যে ইমপ্রেশন ভার্সেস হচ্ছে যে ক্লিক থ্রু রেট, ক্লিক থ্রু ভার্সেস পেজ ভিউ, ল্যান্ডিং পেজ ভিউ রেট, আবার ল্যান্ডিং পেজের হচ্ছে যে কত % ভিউ করছে, সেটা আবার গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা ট্র্যাক করার চেষ্টা করি। ঠিক আছে, তো এরপরে হচ্ছে যে আমার ল্যান্ডিং পেজে গিয়ে কত % কতটুকু ডেপথে যাচ্ছে, কতটুকু টাইম স্পেন্ড করছে, এবং সেইখান থেকে হচ্ছে যে আসলে ফুল ল্যান্ডিং পেজটা বা ফুল পেজটা কারা দেখছে,
তারপর হচ্ছে যে এইটা হচ্ছে যে অ্যাড টু কার্টে কতজন অ্যাড করছে, উইশ লিস্টে কী পরিমাণ অ্যাড করছে, অ্যাড টু কার্টে যারা অ্যাড করছে সেইখান থেকে আমার সাকসেসফুল অর্ডার মানে পারচেজ কতটুকু, এই দুইটার মধ্যে ভ্যারিয়েন্স কতটুকু এবং পার্সেন্টেজ কত আকারে। আবার যারা মেসেজ করছে সেই মেসেজ থেকে হচ্ছে যে ইনটেক থেকে কোয়ালিটি মেসেজের পার্সেন্টেজ, নন কোয়ালিফাইড মেসেজের পার্সেন্টেজ, কনভার্সনের পার্সেন্টেজ, এবং কনভার্সন থেকে হচ্ছে যে দিন শেষে আলটিমেটলি ডেলিভারি কতটুকু গেল সেইগুলোর হচ্ছে যে রেশিও। এরকম লিড যেগুলো আসছে, লিডের ক্ষেত্রেও সেম, কোয়ালিফাইড লিড, নন কোয়ালিফাইড লিড, এবং যেগুলো কোয়ালিফাইড লিড হচ্ছে সেগুলো থেকে কোন স্টেজে, সেলসের কোন স্টেজে কত পার্সেন্ট লিড পর্যন্ত যাচ্ছে। কল যেগুলো আসছে, কলগুলো হচ্ছে যে ট্র্যাক করা, কলগুলোর ডেটা না, এবং এইটা যে পুরোটাই হচ্ছে যে ফেসবুক অ্যাড ম্যানেজারের ভিতরে হয় বিষয়টা এরকম না। আমরা থার্ড পার্টি অনেক সফটওয়্যার ইউজ করি, লেটস সে সিআরএম ইউজ করি, এবং হচ্ছে যে কখনো কখনো এক্সেলেও হচ্ছে যে ট্র্যাক করি। এগুলো নিড বেসিস আসলে, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা, ওইটার জন্য হচ্ছে যে প্ল্যানিং আলাদা, প্রত্যেকটা বিজনেস আলাদা, প্রত্যেকটা পেজ আলাদা, প্রত্যেকটা পার্সন যেমন আলাদা আলাদা, প্রত্যেকটা প্রোডাক্ট এবং বিজনেসের জন্য হচ্ছে যে প্ল্যানিং আলাদা আলাদা হয়। এবং এই যে তাদের যে অডিয়েন্স, এই অডিয়েন্সের হচ্ছে যে ম্যাপিংও হিসেবেও কিন্তু আমাদের হচ্ছে যে টোটাল জিনিসগুলোকে হচ্ছে যে মেনটেন করতে হয়। ঠিক আছে, যেমন ধরেন কথার কথা, আমরা যদি রিয়েল এস্টেট সেক্টরের কথা ধরি, একটা রিয়েল এস্টেট অ্যাসেট সেল হইতে লম্বা সময় লাগে, 3 মাস থেকে 6 মাস, 9 মাস, কখনো কখনো 1 বছর ধরেও ফলো আপ দিতে হয়। এইটার হচ্ছে যে টোটাল যে সেগমেন্টেশন হবে, এইটার যে ড্যাশবোর্ড হবে বা এইটার যে রিপোর্টিং সিস্টেম হবে, সেইটার সাথে হচ্ছে যে আমরা যখন ই কমার্সে হচ্ছে যে বিলো 500 টাকার প্রোডাক্ট সেল করছি, সেটা কিন্তু সেম হবে না, রাইট? আবার কিছু প্রোডাক্ট আছে হচ্ছে যে যেগুলো ইনস্ট্যান্ট দেখে সেল হয়ে যায়, সেকেন্ড টাইম এগুলো সেল করা ওইভাবে হচ্ছে যে প্রয়োজন হয় না। এগুলোর জন্য কন্টিনিউয়াসলি নতুন 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 ক্লায়েন্ট খুঁজতে হয়। ফ্যান্সি আইটেম হয়তো বা উনি একবারই নিচ্ছেন, এটা রেগুলার বেসিসে তার নেওয়ার প্রয়োজনও না, একবার নিলে 3 বছর 2 বছর 4 বছর তার কাজ চলে যাচ্ছে, সেটার জন্য একরকম প্ল্যানিং। আবার যে জিনিস ধরেন ঘি, মধু বা হচ্ছে যে এগুলো যেগুলো তার প্রতি মাসে মাসে লাগছে, সেইটার জন্য আবার আলাদা ধরনের ট্র্যাকিং। ঠিক আছে, তো এই যে ফেসবুক অ্যাড অ্যানালাইটিক্স টোটাল অ্যানালাইসিসের কিন্তু একটা পার্ট বা একটা টুলস। এটা টোটাল অ্যানালাইটিক্যাল ডেটার সাথে বা অ্যানালাইসিসের সাথে কিন্তু হচ্ছে যে এটা ইন্টিগ্রেটেড হইতে হয়। এর আগেও অনেকগুলো ঘটনা ঘটে, এর পরেও অনেকগুলো ঘটনা ঘটে, এবং এই টোটালটা হচ্ছে যে অ্যালাইন্ড হইলে তখন হচ্ছে যে রিয়েল সিনারিওটা কিন্তু বের হয়ে আসে। যেমন ধরেন হচ্ছে যে আপনার ডেটা দেখাইলো হচ্ছে যে পারচেজ হচ্ছে যে এই $10 এগেনস্টে 10টা পারচেজ এসেছে, পারচেজ হিসেবে কাউন্ট করছে কোনটা, যে অর্ডার সাবমিট হয়েছে। কিন্তু এই যে অর্ডার সাবমিট হয়েছে, এদেরকে যখন ফোন দেওয়া হলো, এদের মধ্যে একজন দুজন তো বলতেই পারে না ভাই আমি ভুলে অর্ডার দিয়ে ফেলেছি, হইতে পারে না? একজন দুইজন বললো যে ভাই এই সপ্তাহে না আগামী সপ্তাহে পাঠান, আপনি কি জোর করে তাকে পাঠাইতে পারবেন? ডেফিনেটলি না। আচ্ছা, তাহলে একজন ধরেন হচ্ছে বললো যে আমি ভুলে দিচ্ছি, তাহলে বাদ 10টা থেকে একটা বাদ গেল, 9টা থাকলো। আরেকজন বললো নেক্সট উইকে পাঠান, তাহলে আরও একটা বাদ, 8টা থাকলো। এই 8টা আপনি ডেলিভারিতে দিয়ে দিলেন, তার মধ্যে একজন রিসিভ করলো না, সেটা রিটার্ন আসলো। আরেকজনের হয়তো বা প্রোডাক্টে কোনো ইস্যুস ছিল, সেও রিটার্ন দিল, দিয়ে তাকে এটা কিন্তু হচ্ছে রিটার্ন না, তাকে কিন্তু হচ্ছে ইয়ে করে দিতে হবে, রিপ্লেস করে দিতে হবে। তো এই যে সমস্তগুলো শেষ হওয়ার পর কুরিয়ার থেকে টাকাটা যখন আপনার অ্যাকাউন্টে ঢুকলো, এইবার হচ্ছে যে আপনার একটা সাইকেল শেষ হলো। এইবার এই যে যে দিন শেষে 7 জন আপনার কাছ থেকে নিয়েছে, এই 7 জনকে পরবর্তী রিটার্গেটিং, ওভার দ্য ফোন, ওভার দ্য মেসেজ, ওভার দ্য হোয়াটসঅ্যাপ, ওভার দ্য ফেসবুক অ্যাড, ঠিক আছে, এই সব কিছু করে এদের কাছে হচ্ছে সেকেন্ড টাইম আপনি বেচার প্ল্যান করতে হবে। তাহলে ওইটাও কিন্তু এটার সাথে কানেক্টেড। তো এইভাবে হচ্ছে যে প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা ধাপের ডেটা যখন আমাদের কাছে থাকবে, তখনই একমাত্র আমরা ডেটা ড্রিভেন ডিসিশন নিতে পারবো। আদারওয়াইজ কিন্তু ইট কুড বি ভেরি ডিফিকাল্ট। ফেসবুকের কিছু 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 ট্র্যাকিং টুল আছে, যেমন পিক্সেল আছে, আপনার কনভার্সন এপিআই আছে। সো এইগুলো কিভাবে কাজ করে? মানে পিক্সেল বলি বা কনভার্সন এপিআই বলি, এগুলো হচ্ছে যে মূলত এগুলোর কাজ হচ্ছে যে এই ওয়েবসাইটটা যে এই অ্যাড ম্যানেজারের মালিক, সেইটা হচ্ছে যে প্রুফ করা। মানে এই ওয়েবসাইটে যে এই অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস আছে সেটা প্রুফ করা। কারণ ধরেন প্রত্যেকটা ইউজারেরই সে কোন ওয়েবসাইটে যাচ্ছে, কোন ইয়েতে যাচ্ছে, কিসে যাচ্ছে না যাচ্ছে, এগুলো সব ডেটা তো ফেসবুক কন্টিনিউয়াসলি কালেক্ট করতেই থাকে। দ্যাট মিনস উল্টোভাবে ধরলে আমার ওয়েবসাইটে কে কে আসছে না আসছে সমস্ত ডেটা ফেসবুকের কাছে আছে, রাইট? তাহলে এখন আমার ওয়েবসাইটের ডেটা, মানে এই যে যে ডেটাগুলো, এগুলোকে যে আমি ব্যবহার করব, ফেসবুক কিভাবে বুঝবে যে এই ওয়েবসাইট আমার?
ধরেন হচ্ছে যে এটা যদি ওপেন করে দিত তাহলে তো আমি প্রথমে যেতাম হচ্ছে যে আচ্ছা ঠিক আছে এই যে ঘড়ি বিক্রি করব, তাহলে যারা যে যতজন ঘড়ি বিক্রি করতেছে ভালো ভালো সেলার তাদের ওয়েবসাইটের ডেটা আমি নিয়ে আসব। এটা তো হওয়া উচিত না, উচিত? আচ্ছা, তাহলে এই যে যখন পিক্সেল বা কনভার্সন এপিআই এগুলো হচ্ছে যে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে একটা, যে এইগুলো আমার ওয়েবসাইটে এমন একটা জায়গায় বসাইতে হবে যেটা কিনা এই ওয়েবসাইটের যে অ্যাডমিন বা ওয়েবসাইটে যার অ্যাডমিন অ্যাক্সেস আছে সেই এইটা বসাইতে পারবে, তার বাইরে আর কেউ পারবে না। তাহলে এইটা বসিয়ে যখন হচ্ছে যে আমরা ফেসবুককে কনফার্ম করছি ইভেন্ট ম্যানেজারে গিয়ে যে হ্যাঁ বসাইছি এবার চেক করো, ও যখন চেক করে দেখবে যে জায়গা মতো ওই কোডটা আছে তখন ও কনফার্ম হবে যে না এই এই অ্যাড ম্যানেজারটা যে চালাচ্ছে সে অথরাইজড এই ওয়েবসাইটটাকে ইউজ করার জন্য। অতএব হচ্ছে যে ওই ডেটাগুলো নিয়ে তখন আমাদেরকে ডেটাগুলোতে অ্যাক্সেস দিবে, আমাদের ডেটাগুলোকে ব্যবহার করার পারমিশন দিবে। এই হচ্ছে যে সোজা সাপটা ঘটনা আর কি, এর বাইরে আর কিছু না। সেলস স্কেলিং বা গ্রোথের জন্য ফেসবুক অ্যাড অ্যানালিটিক্স আমরা কিভাবে ব্যবহার করতে পারি? খুব সহজ। ধরেন আমি 10টা প্রোডাক্ট বিক্রি করি, আমি যদি জানি যে হচ্ছে যে এই 10টা প্রোডাক্টের কোনটার কস্ট পার পারচেস থেকে শুরু করে এই ডেটাগুলো, শুধু কস্ট পার পারচেস না পুরো ডেটা আমার হাতে থাকে, তাহলে আমি অনায়াসে সিদ্ধান্ত নিতে পারবো। ডেটাই আমাকে বলে দেবে কোন প্রোডাক্টের পিছনে হচ্ছে যে আমার বাজেট বাড়ানো উচিত, কোন প্রোডাক্টের পিছনে আমার বাজেট কমানো উচিত, রাইট? আমি যদি প্রত্যেকটা অ্যাডের লেটসে একটা প্রোডাক্টের জন্য আমি হচ্ছে যে 10টা অ্যাডসেট রান করেছি বা 10টা আলাদা আলাদা অ্যাড রান করেছি, তাহলে ডেটাই তো আমাকে বলে দিবে কোনটা আমার প্রফিটেবল অ্যাড, কোনটা আমার নন প্রফিটেবল অ্যাড। তাহলে যেটা প্রফিটেবল অ্যাড সেইটাকে ধাপে 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 আমরা বাজেট বাড়িয়ে যাবো, এখান থেকে সেল আসবে। যেটা নন প্রফিটেবল অ্যাড সেখানে ধাপে ধাপে আমরা বাজেট কমাইতে থাকবো, তার মানে আমার ওয়েস্টেজ কম হবে, ঠিক আছে? ফর দ্যাট রিজন সেলস গ্রোথ বলি বা সেলস হচ্ছে যে মেকিং বলি, প্রত্যেকটা ধাপেই কিন্তু হচ্ছে যে অ্যানালাইটিক্সের আসলে কোনো বিকল্প নাই। অ্যানালাইটিক্সটাকে ওইভাবেই হচ্ছে যে আমাদের নিয়ে ধাপে 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 কিন্তু আগায় যাইতে হবে, বিষয়টা এই জায়গাতেই আসলে। একজন অ্যাডভার্টাইজার অ্যাড রান করার ক্ষেত্রে, বিশেষ করে ফেসবুক অ্যাড অ্যানালিটিক্স ইউজ করার ক্ষেত্রে কি কি কমন মিস্টেক করে? প্রথম যেটা মিস্টেক সেটা হচ্ছে যে প্রত্যেকটা অ্যাডের ওই যে বলছিলাম যে গোল আলাদা, কিন্তু তার মানে এই গোল ওরিয়েন্টেড ড্যাশবোর্ড সেট আপ, গোল ওরিয়েন্টেড হচ্ছে যে ম্যাট্রিক্সগুলোকে অর্গানাইজ করা, এইখানে তারা হচ্ছে যে মানে প্রিপারেশনটা কম থাকে ন্যাচারালি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে কোন ম্যাট্রিক্সটা কোন অ্যানালাইটিক্সটাকে আমি ব্যবহার করব এবং সেইটার সাথে ডিপেন্ডেন্সি ট্রিটা কি সেইটা বোঝার ক্ষেত্রে ভুল হয়। আর তৃতীয় যেটা বড় ভুল হয় সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স তো একটা সিগনাল, কিন্তু এই সিগন্যালের মিনিং বোঝা এইটা কিন্তু হচ্ছে যে অনেক বড় বিষয়, ঠিক আছে? যেমন একটা খুব বিখ্যাত গল্প আছে যে এক ভদ্রলোক উনি মূলত হচ্ছে যে রাস্তার পাশে বসে পিঠা বিক্রি করতেন এবং মোটামুটি ওনার পিঠা সুস্বাদু, ভালোই সেল হয় প্রতিদিন, এলাকার লোকজন খান, রাস্তার পথচারী যারা রাস্তা দিয়ে যাওয়া আসা করেন তারা খান, অনেকেই হচ্ছে যে একটু আশপাশের এলাকার থেকেও আসেন ওনার পিঠা খাইতে, এবং এই পিঠা বিক্রি করে উনি ওনার সংসার চালান এবং ওনার সন্তানকে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়তে পাঠিয়েছেন। তো ওনার ছেলে বিশ্ববিদ্যালয়ে গিয়ে ইকোনমিক্স পড়ে আসছে, গ্রাজুয়েশন করেছে, গ্রাজুয়েশন করে টোরে সে যখন বাসায় এসেছে, এলাকায় এসেছে, সে তার বাবাকে বলতেছে যে জানো বিশ্ব মন্দা চলতেছে, তোমার তো বিজনেসের 12টা বেজে যাবে, তুমি বিজনেস গুটানো শুরু করো। ভদ্রলোক চিন্তা করলেন ছেলে আমার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আসছে, ছেলের কথা তো ভুল হইতে পারে না, উনি ওনার বিজনেস গুটানো শুরু করলেন। এখন উনি ওনার বিজনেস গুটানো শুরু করার কারণে দেখা যাচ্ছে আগে হয়তো বা 10 ধরনের পিঠা বানাইতেন, এখন 5 ধরনের পিঠা বানান। তাহলে বাকি যে 5 ধরনের পিঠার যারা ভক্ত আছে তারা এসে হচ্ছে যে তাদের পিঠা না পেয়ে কেউ হচ্ছে যে অন্য পিঠা খাচ্ছে, আবার কেউ অন্য জায়গায়ও চলে যাচ্ছে, অন্য পিঠার দোকানে চলে যাচ্ছে। তো উনি সেল কমা শুরু করছে। এই সেল কমা দেখে উনি আরও প্যানিকড হয়েছেন যে আরে আমার ছেলে তো তাই বলছে, আসলেই তো বেচা কিনা কমে যাচ্ছে, আচ্ছা তাহলে আরও কম পিঠা বানাই। এবং এই করতে করতে ওনার হচ্ছে যে কোইন্সিকুয়েন্সে ওনার কিন্তু বিজনেসই বন্ধ হয়ে গেল এবং উনি খুব প্রাউড, মানে বিজনেস বন্ধ হয়েছে ঠিক আছে, কিন্তু ছেলে তো আমার ঠিক কথা কইছিল, আগের থেকে যদি হচ্ছে যে এইভাবে ব্যবস্থা না নিতাম তাহলে তো আমার 12টা বাজত। কিন্তু ওনার ছেলে যেটা ধরতে ভুল করছে সেটা হচ্ছে যে মন্দার মধ্যে এরকম হচ্ছে যে কম দামি প্রোডাক্টের চাহিদা আরও বাড়ে। ওনার ছেলের যদি অভিজ্ঞতাটা থাকতো তাহলে সে বলতো যে তোমার বিজনেস আরও এক্সপান্ড করো, তুমি 10 ধরনের পিঠা বানাও, এখানে আরও 5 ধরনের পিঠা তো অ্যাড করো যেগুলো দাম আরও কম, তাইলে তোমার বিজনেস গ্রোথ হবে।
ঠিক আছে, এই যে যে এক্সপিরিয়েন্স, এই যে বোঝাটা, এই বোঝাটাও কিন্তু হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ। এবং অ্যাড অ্যানালাইটিক্স তো আসলে শুধু অ্যাড অ্যানালাইটিক্স না, এটার সাথে তার বিজনেসের দক্ষতা, তার মার্কেটিংয়ের দক্ষতা, তার হচ্ছে যে আর্থসামাজিক ব্যবস্থা সম্পর্কে, ইকোনমি সম্পর্কে তার নলেজ, এটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলোতে জানা থাকাটা, এই জায়গাগুলোর চর্চা করাটা, এইটা একজন মানে অ্যানালাইসিস যিনি করবেন তার জন্য অসম্ভব পরিমাণে গুরুত্বপূর্ণ বিষয়। অতএব এই জায়গাটায় কোনো গ্যাপ রাখা উচিত হবে না। আমরা যখন ডিফারেন্ট প্রোডাক্টের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড প্লেসমেন্ট করি, লাইক নিউজ ফিডে এক ধরনের অ্যাড দিচ্ছি, আমরা স্টোরিতে এক ধরনের অ্যাড দিচ্ছি, এখন রিলসে অনেক বেশি অ্যাড যাচ্ছে, ঠিক আছে? তো আমাদের এই সব ধরনের প্লেসমেন্টসের অ্যাডগুলা কোন বেস্ট ওয়েতে আমরা অ্যানালাইজ করতে পারি? প্লেসমেন্টের হচ্ছে যে মানে কোন প্লেসমেন্টে কোন ধরনের হচ্ছে যে মানে অ্যাড যাচ্ছে এবং সেটা কী ধরনের রেজাল্ট আসছে, এটার জন্য হচ্ছে যে সেট আপের ভিতরে খুব চমৎকার চমৎকার হচ্ছে যে ম্যাট্রিক্স আছে, ওয়ে আছে। এবং সে বাই প্লেসমেন্ট আমরা একটা অ্যাডকে অনেকভাবে ভাগ করে করে ভেঙে ভেঙে দেখতে পারি, এবং সেটা দেখে আমাদের হচ্ছে যে তখন ওই ডিসিশনগুলো নেওয়া অনেক ইজি হয়ে যায়। এটা খুব সিম্পল। এবং এই বাই প্লেসমেন্ট হচ্ছে যে ব্রেকডাউন খুব চমৎকারভাবে দেওয়া আছে অ্যাড ম্যানেজারে, ওইটা শুধু সিলেক্ট করে দিলেই হবে। তখন ধরে ধরে নট অনলি বাই প্লেসমেন্ট, বাই ডিভাইস, বাই ওএস, অপারেটিং সিস্টেম, ঠিক আছে, এরকম অনেকগুলো সেগমেন্টেশন আছে। এবং অপারেটিং সিস্টেমের সাথে আবার হচ্ছে যে তার লাইফস্টাইল, তার সাইকোলজি, অনেক কিছু জড়িত। ধরেন হচ্ছে যে যারা টেকোহলিক, মানে একবারে কোর ডাইহার্ড প্রোগ্রামার, তারাই কিন্তু লিনাক্স বেশি চালায়। আবার হচ্ছে যে এই যে ব্র্যান্ড, প্রত্যেকটা ব্র্যান্ডের, মোবাইলের ব্র্যান্ডের কিন্তু হচ্ছে যে কিছু ক্রাইটেরিয়া আছে। ধরেন ওপ্পো ফোন কারা বেশি চালায়, এইটার বেশ কিছু রিসার্চ আছে। স্যামসাং কারা বেশি চালায়, এইটার রিসার্চ আছে। শাওমি বেশি কারা চালায়, এইটার কিছু কমন প্যাটার্ন পাবেন, ঠিক আছে? তার মানে বাই ডিভাইস ধরেও যখন টান দেবেন তখন আপনি দেখবেন যে হচ্ছে যে অনেক কিছু আপনি বুঝতে পারছেন। দেয়ার আর হিয়ার লটস অফ ওয়েজ, জাস্ট আপনার জানতে হবে ওইগুলো কোথায় আছে এবং সেগুলোকে এক্সপ্লোর করতে হবে, সেগুলো বোঝার চেষ্টা করতে হবে। দ্যাটস ইট। iOS 14-এ যখন আপডেট আসে ফেসবুকের জন্য, যে প্রবলেমগুলো ফেস করতে হয়, এটার কি ফেসবুক অ্যাডে কোনো প্রভাব পড়ছিল? অনেক প্রভাব পড়ছে, কিন্তু এখন খুব চমৎকার চমৎকার সলিউশন বের হয়ে গেছে। তার মধ্যে কিছু হালাল সলিউশন আছে, কিছু হারাম সলিউশন আছে। দুইটাই। এটা লম্বা আলাপ, এটা হয়তো বা অন্য কোনো দিন আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। আমরা অলরেডি পডকাস্টের শেষের দিকে চলে এসেছি। সো শেষ একটা কোশ্চেন আমার আপনার কাছে আছে, সেটা হচ্ছে যে 2025 সালে এসে একটা পার্সন যদি ফেসবুক অ্যাডভার্টাইজার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে চায়, তার জন্য যদি আপনি কিছু টিপস দিতেন। টিপস মানে হচ্ছে যে দেখেন, ফেসবুক মার্কেটিং বলে আলাদা কোনো মার্কেটিং টার্ম কিন্তু নাই, ঠিক আছে? আমরা এটা মুখে মুখে বলতে বলতে হচ্ছে যে হয়ে গেছে, কিন্তু ফেসবুক হচ্ছে যে মার্কেটিংয়ের একটা টুলস বা একটা প্ল্যাটফর্ম, এর বাইরে আর কিচ্ছু না। দ্যাট মিনস আপনার হচ্ছে যে ফেসবুক অ্যাড যদি হচ্ছে যে বা ফেসবুক মার্কেটিং যদি আপনি ক্যারিয়ার হিসেবে নিতে চান, সবার আগে আপনাকে মার্কেটিংটা খুব ভালোভাবে শিখতে হবে। মার্কেটিংয়ের বেসিকগুলো, অ্যাটলিস্ট বেসিকগুলো, ব্র্যান্ডিংয়ের বেসিক্সগুলো, এগুলোর জন্য চমৎকার চমৎকার অনেক বই আছে। আমি দেখি হচ্ছে যে আমি একটা লিস্ট করে রেখেছিলাম মার্কেটিং, ব্র্যান্ডিং, কমিউনিকেশন, এগুলোর হচ্ছে যে বই এবং কোর্সের। এই ভিডিও ডেসক্রিপশনে প্রথম এপিসোডে আমাদের অনেকে বইয়ের ওই লিঙ্কটা একটু অ্যাড করে দিয়েন হচ্ছে যে এটা ডেসক্রিপশনে, ওইখান থেকে আপনারা হচ্ছে যে এই জিনিসটা পেয়ে যাবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এগুলো বেসিকগুলো একটু ক্লিয়ার করে ফার্স্ট যে জায়গাটায় হাত দিবেন সেটা হচ্ছে হাবস্পট একাডেমি। অ্যাকচুয়ালি মানে টোটালি ফ্রি, এবং এর থেকে কোয়ালিটি কন্টেন্ট এই মুহূর্ত পর্যন্ত আমি খুব কম পেয়েছি। হাবস্পট একাডেমিতে আপনি ইনবাউন্ড মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং এর প্রচুর হচ্ছে যে কোর্স পাবেন, যেগুলো কিনা হচ্ছে যে ভিডিও কোর্স প্রচুর। এই কোর্সগুলো করে এগুলো অ্যাডপ্ট করতে গেলে আপনার যে ধরনের হচ্ছে যে লাগবে, টেমপ্লেট লাগবে, টুলস লাগবে, সেগুলো ওদের রিসোর্স অংশ পেয়ে যাবেন।
লেটেস্ট আপডেটগুলো হচ্ছে যে আপনি ওদের ব্লগ সেকশনে পেয়ে যাবেন। ঠিক আছে, এইটা শেষ করলেন, এইটা শেষ করার পর দেন হাত দিবেন হচ্ছে যে ফেসবুক ব্লু প্রিন্ট যে সার্টিফিকেশন প্রোগ্রামটা আছে, এই সার্টিফিকেশন প্রোগ্রামের জন্য ফেসবুক খুব চমৎকার রিসোর্স বানিয়ে রেখেছে। আপনার কারো কাছে যাওয়া লাগবে না ফেসবুক মার্কেটিং শিখতে। আপনি হচ্ছে যে ফেসবুক অ্যাডের A to Z, শুধু অ্যাড না, কিভাবে পেজ বানাবেন, কিভাবে পেজ খুলবেন, কিভাবে অ্যাড রান করাবেন, কিভাবে গ্রুপ পরিচালনা করবেন, ইভেন ফেসবুকের মধ্যে অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কিভাবে কাজ করবেন, তার ইচ অ্যান্ড এভরি ডিটেলস ওইখানে দেওয়া আছে। এইটা টোটালটা গো থ্রু করবেন এবং এগুলোকে প্র্যাকটিস করবেন, ওইখান থেকে শিখবেন। সেই সাথে চেষ্টা করবেন গুগল অ্যাডসের বিষয়গুলো, খুঁটিনাটিগুলো শিখতে। আর যখন হচ্ছে যে বেসিক শিখবেন, এগুলোর আগে যখন বেসিক শিখবেন তখন দেখবেন যে গুগল গ্যারেজে অসাধারণ অসাধারণ সব হচ্ছে যে কোর্স দেওয়া আছে। ইভেন আপনি যদি মনে করেন কেউ হচ্ছে যে ফেসবুক মার্কেটিংয়ে একেবারে টপ নচ লেভেলের মাস্টার হবেন, তার জন্য বা মার্কেটিংয়ের টপ মানে স্পেশালি ডিজিটাল মার্কেটিংয়ের টপ নচ লেভেলের মাস্টার হবেন, আমি একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি একটা টাকা খরচ না করেও, আবারও বলছি, একটা টাকা খরচ না করেও আপনি হচ্ছে যে টোটাল বিষয়গুলো খুব ভালো মতো শিখতে পারবেন। শুধু প্রয়োজন হবে আপনার আগ্রহ ধরে রাখা আর হচ্ছে যে ইংরেজিতে হচ্ছে যে ইংরেজির বেসিকটুকু একটু বোঝা। এবং আরও মজার বিষয় কি, আপনি যখন কন্টিনিউয়াসলি এই সবগুলো কন্টেন্ট তো ইংরেজিতে, কন্টিনিউয়াসলি যখন এই জিনিসগুলো মানে শুনতে থাকবেন, বুঝতে থাকবেন, কি হবে প্রথম দিকে একটু হোঁচট খেয়ে খেয়ে শিখতে হবে। কেউ তো দেখছেন, আপনি চুপচাপ একা একা বসে দরকার একটা ভিডিও 10 বার প্লে করেন, 50 বার পজ দেন, যে ওয়ার্ডটা বুঝছেন না সেই ওয়ার্ডটা নিয়ে একটু গুগল করেন, পুরো টেক্সটটা ধরে চ্যাট জিপিটিকে দিয়ে বলেন যে এটা বাংলা করে আমাকে বুঝায় দাও, খুব আরামে হয়ে যাবে। এখন তো অনেক অপশন আছে। ঠিক আছে, ইভেন এমন অনেক এআই টুলস আছে যেখানে ভিডিওটা হচ্ছে যে দিয়ে আপনি হচ্ছে যে আরামসে টোটাল ট্রান্সক্রিপ্ট বের করে নিয়ে আসতে পারবেন। ওই ট্রান্সক্রিপ্টটা চ্যাট জিপিটিকে দিয়ে বলেন যে এটা আমার হচ্ছে যে সুন্দর করে বাংলায় বুঝায় বলো। ঠিক আছে, অতএব হচ্ছে যে এই জিনিসগুলো আপনি যখন করবেন আপনার ইংলিশের ফ্লুয়েন্সিও কিন্তু বেড়ে যাবে। এই টোটাল প্রসেস যতটুকু বললাম এইটুকু যদি কেউ কমপ্লিট করেন, আমার বিশ্বাস ওনার হচ্ছে যে বেসিক টু মিড কমপ্লিট করার আগে কারো কাছে যাওয়া লাগবে না। হ্যাঁ, যাওয়া লাগবে কোন জায়গায়? এই যে ধরেন হচ্ছে যে যারা ঠেকে 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 শিখেছেন, তাদের যে অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতা টুকু নেওয়ার জন্য কারো না কারোর সাথে আপনার কানেক্ট হইতে হবে। সেটার জন্য আপনার টাকা লাগবে না। আপনি যদি এইটুকু কমপ্লিট করেন, করে যদি যে কোনো একজন হচ্ছে যে ভালো মার্কেটারের কাছে যান বা যে কোনো একটা এজেন্সিতে যান, গিয়ে যদি বলেন যে আমি এইটুকু পারি, এই জিনিসগুলো পারি, আমি আপনার এখানে 6 মাস হচ্ছে যে ফ্রি ইন্টার্নশিপ করতে চাই, কে আছে যে আপনাকে হচ্ছে যে ফ্রিতে ইন্টার্নশিপ করাবে না? এবং দেখবেন যে ওই যখন কাজ করবেন তখন ওই এজেন্সি বা ওই মার্কেটার তার প্রয়োজনে আপনাকে শিখায় পড়ায় নেবে যে এগুলো ভুল, এগুলো ঠিক না। আপনি মানে যদি হচ্ছে যে মানে খুব ভালো মতো ডেডিকেটেড হন, 3 মাসে এই কোর্সগুলো সব ভালো মতো কমপ্লিট করেন, 3 মাস হচ্ছে যে ইন্টার্নশিপ করেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি অনায়াসে 40 থেকে 50 হাজার টাকা বাংলাদেশের মার্কেটে জব করেই আর্ন করতে পারবেন। আর কিছু করা লাগবে না। আমরা হচ্ছে যে 12 বছর, 14 বছর, 15 বছর ধরে পড়াশোনা করে 40-50 হাজার টাকার জব কনফার্ম করে দেয় এরকম কোনো ভার্সিটি বা কলেজ আমার জানা নাই। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমি যতটুকু গাইডেন্স বললাম যে বইগুলোর লিঙ্কে আছে, লিস্ট দেওয়া আছে, এই বই এবং এই কোর্সগুলো যদি শেষ করেন এবং 3 মাস একজন নলেজেবল কারোর সাথে ইন্টার্নশিপ কমপ্লিট করেন, আপনার স্যালারি 40 থেকে 50 অনায়াসে উঠে যাবে এবং আপনাকে নিয়ে কারাকারি পড়বে। এবং যারা অলরেডি এক্সপার্ট তারা আপনার সাথে যাতে ডিরেক্ট যোগাযোগ করে, তাদের একটু জবের ব্যবস্থা করে দিন। ভাই, আমার নিজের টিমের জন্য খুঁজছি, আমার ক্লায়েন্টদের টিমের জন্য খুঁজছি, লোক খুঁজে পাই না। লোকে বলে যে হচ্ছে যে জব নাই, আর আমরা হচ্ছে যে জব দেওয়ার জন্য লোক খুঁজে পাই না, আর আমরা লোক খুঁজে পাচ্ছি না। এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আবার নেক্সট উইকে আপনার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আমরা রেগুলার 1-2টা পডকাস্ট মেক করতে পারবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। জি, দোয়া করবেন। খোদা হাফেজ।